নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আর এই যে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় বিছানার দিকে আর তাকানো যায় না, 3-4টে ব্ল্যাঙ্কেট নিয়ে তারপরে সবাই মিলে ঘুমোতে যাই, তো বিছানাটা মনে হয় যেন একদম পাহাড় হয়ে থাকে। আর সেগুলো সকালবেলায় যদি না সরিয়ে দিই, ঘরটা দেখতে ভীষণই বাজে লাগে। একটা বোন আমাকে কমেন্ট করে অনেকবারই জানতে চেয়েছে যে আমার বিছানার চাদরগুলো আমি কোথা থেকে কিনি বা কত দাম দিয়ে কিনি। বিছানার চাদরগুলো আমি অফলাইন থেকেও কিনি, আবার অনলাইন থেকেও কিনি। অনলাইন থেকে 2-4টে কিনেছিলাম। তো অনলাইন থেকে যেগুলো কিনেছিলাম, প্রথমে যখন আমি কিনেছিলাম তখন চাদরগুলো 650 টাকা করে নিয়েছে। তারপরে দাম বাড়তে বাড়তে এখন সেইগুলোই 850 টাকা করে দাম হয়ে গেছে। তো সেই কারণে আমি অনলাইন থেকে নেওয়াটা বন্ধ করে দিয়েছি। আর এখন যে চাদরটা আমার পাতা রয়েছে বিছানায়, এই চাদরটা আমি কিনেছিলাম আমাদের এখানে বাজারে একটা দোকান থেকে। তো ওই 750 টাকার মতো নিয়েছিল। তো আমার বেশিরভাগ চাদরগুলোই ওই 750 থেকে 800-র মধ্যেই হয়, এর বেশি আমি চাদর কিনি না। একদমই যে কিনি না তা নয়, 2-4টে দামি দামি চাদর কিনে রেখে দিয়েছি। কখনো বাড়িতে গেস্ট এলে বা কখনো কোনো ওকেশন পার্টি হলে তখনই সেগুলো পাতা হয়। আর ডেলি ইউজের জন্য যেই চাদরগুলো আমি পাতি সেগুলো 600, 650, 550 এই দামের মধ্যেই কেনার চেষ্টা করি। কেন, এগুলো তো রেগুলার কাচা হয়। তো কাচতে কাচতে কালারটা একটু ডিসকালার হয়ে যায়, তো সেই কারণে তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় চাদরগুলো। আর খুব বেশি দামের চাদরগুলো যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু ভীষণই খারাপ লাগে। আর রাফ ইউজের জন্য যদি একটু কম দামের চাদর কেনা হয়, তখন সেই চাদরগুলো নষ্ট হয়ে গেলেও অতটা গায়ে লাগে না। আর এই তো আমি ওইদিকে সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি ভালো করে, প্রচুর ধুলো পড়েছিল। আর এরপরে সকালবেলায় যে নাস্তা করেছিলাম সেই বাসনগুলোই একটু মেজে নিচ্ছি। আরও একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে এটা কি আমার নিজের ফ্ল্যাট। তো বোনকে বলছি এটা আমার নিজেরই ফ্ল্যাট। তো আগে আমি ভাড়া বাড়িতেই থাকতাম, আর এই যে কয়েক মাস হয়েছে আমি ফ্ল্যাটটায় এসেছি। তো ওই বছরখানেক হতে যাচ্ছে আর কি ফ্ল্যাটে এসেছি। আমার হাজব্যান্ডের যেহেতু ট্রান্সফারের চাকরি, তো সেই কারণেই আর কি আমাকে এখানে সেখানেই বেশি ঘুরতে হয়। তো কখনো বাড়ি কিনবো এরকমটা ভাবিনি, সেই জন্য অনেক বছরই এখানে সেখানে ভাড়া থেকে থেকে কাটিয়েছি। তো এই যে একটা ফ্ল্যাট কেনা হয়েছে ঠিক কথাই, কিন্তু এখানে কতদিন থাকতে পারবো তার কোনো ঠিকানা নেই। আবারও হয়তো চলে যেতে হবে ফ্ল্যাট, তখন হয়তো ভাড়ায় দিতে হবে বা হয়তো বিক্রি করে দিতে হবে। তো এই হিসেব করেই এতদিন কিনিনি, তবে কিনে ফেলেছি যখন, এটাকে নিয়ে কিন্তু একটা বেশ অসুবিধার মধ্যেই পড়তে হবে মনে হচ্ছে। কয়েকদিন আগেই 2টো মাছ কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা মাছ এই যে আজকে মারা গেছে। তো এই যে মাছটাকে তুলে দিচ্ছি, আর জলটাও অনেকটা নোংরা হয়ে গেছে। তো ভাবলাম একবারে অ্যাকোরিয়ামটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। এই কটা দিনের মধ্যে অনেক কটাই মাছ কেনা হয়েছে, তবে সব কটা মাছই মারা গেছে। একটা একটা করতে করতে সব মাছগুলোই মরে যাচ্ছে। তো কোনো ভুল ত্রুটি আমি করছি কিনা সেটা তো বুঝতে পারছি না। আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণেও হয়তো মাছগুলো মরে যেতে পারে। আর এই যে এখন শুধু একটা মাছই বেঁচে রয়েছে, আর জানি না এটাও বা কতদিন থাকবে। তবে মাছ আমি কিন্তু আনা বন্ধ করব না। যতবারই মরবে ততবারই ভাবছি একটা দুটো করে আনবো। তবে এবার ঠিক করেছি আর এই গোল্ডফিশগুলো নেব না। গোল্ডফিশগুলো খুবই মারা যাচ্ছে দেখছি, অন্য ধরনের কোনো মাছ হয়তো নেব। মাছগুলো যখন মারা যায় তখন মনে ভাবি যে আর আনবো না, বেকার বেকার আনি আর মারা যায়। আর এই মাছগুলো আমাদের এখানে প্রচুর দাম নেয়, প্রায় এই 60 টাকা 70 টাকা করে এক একটা পিস নেয়। আর যে খুব বেশি বড় সেটাও কিন্তু নয়, একদম ছোট ছোট মাছ। জলের মধ্যে একটু বড় দেখাচ্ছে, তবে হাতে তুললে কিন্তু একদমই ছোট। বর্ধমানের ওই দিকটায় যখন ছিলাম আমার কাছে বড় একটা অ্যাকোরিয়াম ছিল, তখন ওই দিকটাতে যখন মাছ কিনতাম সেই দিকে কিন্তু মাছের দাম খুবই সস্তা। এই মাছগুলো 15 টাকা 20 টাকা করে দিত, তবে আমাদের এখানে কিন্তু 60 টাকা করে দাম নেয়। আর এই তো বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি। টুকটাক যে কাজগুলো ছিল আরও সেগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। আর এই যে বিবেককে স্নান করিয়ে দিয়েছি, আমি নিজেও স্নানটা করে নিয়েছি।
আজ দুপুরে আর রান্না নেই, আমার হাজবেন্ড অনেক সকালেই বেরিয়ে গেছে, একটু বাইরে গেছে কাজেতে। তো আজকে রবিবার সকালবেলাতেই মাটন আনা হয়েছিল, তো আজকে আর রান্না করব না, রেখে দিয়েছি ফ্রিজে। তো ভেবেছি একদম রাতে রান্না করব। আর মা ফোন করেছিল, মা বললো এখানে আমি রান্না করেছি, এখানে এসে খেয়ে নিবি। তো ওই জন্যেই আমরা দুজনে রেডি হয়ে পড়েছি, মায়ের ওখানে যাব আর খাওয়া দাওয়া করে তারপরে আর কি বিকেলবেলা ফিরে আসব। আর এসে মাটনটা রাতে রান্না করব ভেবেছি। আর আজকে মা খাবে না মাটন, মাকে বলেছিলাম যে মাটনটা তাহলে নিয়ে যাচ্ছি, ওখানে রান্না করব। মা বললো আমি খাবো না, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তোরা রান্না করে খা। আর এই তো আমি চলেও এসেছি। আর মা আজকে রান্না করেছে শাক ভাজা, আর ওইদিকে করেছে আলুর দম, আর এখানে চুনো মাছ দিয়ে মটরশুঁটি আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে। আর আমার মা একদম উঁচু উঁচু ভর্তি করে এক থালা ভাত দিয়েছে আমাকে খেতে। তো মাকে বলছি যে এত ভাত কি আমি খেতে পারবো নাকি, তো মা বলছে তুই আর বিবেক দুজনে খাবি, সেই জন্য একটু বেশি করে দিয়েছি। খাওয়া দাওয়া করে মায়ের ওখানে অনেকটা সময় কাটিয়েছি, মা নারকেল কুড়ে নারকেলের পুরটা বানিয়ে দিয়েছে। আর এই যে আমি বাড়িতে এসে কটা পিঠে ভেজে নিচ্ছি। আর কয়েকবার হয়তো পিঠে খেলে খাওয়া যাবে, তারপরে গরম পড়ে গেলে আর পিঠে ভালো লাগে না। তো সেই কারণে আর আর হয়তো আজকে বানাচ্ছি, আবার যদি কখনো সময় পাই তো আর একটু বানাবো, নাহলে এবছর আর পিঠে খাওয়া হবে না। পিঠেটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, বিবেকও ভালোবাসে, আমিও ভালো খাই। তো সেই কারণে মাঝে মধ্যে পিঠেটা বানালে বেশ ভালোই সবাই খুশি হয়। পিঠে বানাতে অনেকটা সময় লাগে আর খাটনিটাও অনেকটা বেশি, তো সেই জন্য এই ধরনের কাজগুলো থেকে একটু দূরেই থাকতে চাই। তবে খেতেও ভালো লাগে, তো সেই জন্যে খুব একটা যে আলসেমো করি তা নয়, মাঝে মধ্যেই কিন্তু পিঠেটা বানিয়ে ফেলি। এর মাঝে আরও একদিন পিঠে বানিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। পিঠে বানিয়ে আমার হাজব্যান্ড গেছিলো আমার শ্বশুরবাড়িতে, সেখানেই আমার শাশুড়ির জন্য আর কি বানিয়ে পাঠিয়েছিলাম। অনেকগুলো পিঠে বানিয়েছি, আর পিঠে বানাতে বানাতে অনেকটা কিন্তু সময় হয়ে গেছে। আর এরপরে একদম সন্ধে হয়ে গেছে, বিবেকের খিদে পেয়েছে, তো ওকে একটু বনবিটা গুলে দেবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো বিবেককে বনবিটাটা গুলে দিয়ে দিলাম, ওকে দিয়ে দেবো, ও যতক্ষণে খাবে ততক্ষণে এইদিকে আমি কিচেনে একটু কাজ রয়েছে সেগুলোও গুছিয়ে নেব। বিবেককে খেতে দিয়েছি, ও ওইদিকে খেতে থাক আর এইদিকে আমার কাজগুলো সেরে ফেলি। এই যে মা এক প্যাকেট নিমকি দিয়েছিল, আমাদের বাড়ির পাশে একটা দোকান রয়েছে, ওই দোকানের নিমকিগুলো কিন্তু ভীষণই ভালো খেতে। তো মা আমার জন্য এক প্যাকেট কিনে রেখেছিল, ওটাই দিয়ে দিয়েছে। তো ভাবলাম একবারে কৌটোতে ঢেলে রাখি, নাহলে আবার নরম হয়ে যাবে। আর বিবেক তো সময় সুযোগ পেলেই ওটাকে গিয়ে একটু ফুটো করে দেবে, তো একটু ফুটো করলেই হাওয়াটা ঢুকে সমস্ত নিমকিটা একদম নরম হয়ে যাবে। আগেও ওই করেছিল, এক প্যাকেট বিস্কুট এনেছিলাম, বিস্কুটটা ছিঁড়ে কখন খেয়েছে আর ওভাবেই রেখে দিয়েছিল, সমস্ত বিস্কুটগুলো নরম হয়ে গেছে। এরপরে একটু চা বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড চলে এসেছে, তো ভাবলাম দুজনে মিলে একটু চা করে খাওয়া যাক। তো মা যেহেতু নিমকিটা দিয়েছে, নিমকি দিয়েই চাটা খাবো, তো সেই জন্য এই যে 2 কাপ চা বানিয়ে নিয়েছি। বিবেকের স্যার এসেছিল পড়াতে, তো পড়িয়ে দিয়ে চলে গেছেন, আর আমরা চা খেয়ে নেওয়ার পর এই যে এরপরে এখানে বসেছে ওর বাবার সঙ্গে ক্যারাম বোর্ড খেলতে। একা একা তো এই ধরনের খেলাগুলো খেলা যায় না, তো কখনো ওর বাবা খেলে, আবার কখনো কখনো আমিও খেলি। আর ও কিন্তু এই ক্যারাম খেললে ওর সঙ্গেও ভীষণই খুশি হয়। যখনই গুটিগুলো ফেলতে না পারে তখনই কান্নাকাটি করে। আর এই যে এতক্ষণ পারছিল না, বলছে মা তুমি খেলে আমাকে জিততে দাও। খেলা শেষ করে তারপরে রান্না করেছি, তো সমস্ত রান্নার জোগাড়টা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো এই যে মাংসটা কুকারে করে নিয়েছি, আর এখানে একটু বাসন্তী পোলাও করেছি। যেহেতু বিবেক বাসন্তী পোলাওটা খেতে ভীষণই ভালোবাসে, আর সেদিন করেছিলাম তো ওর বাবা খায়নি, তো ওই জন্যে আজকে আবার করে নিয়েছি।
আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর তার সঙ্গে আপনাদের থেকেও বিদায় নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।